এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি স্পেশাল চিটচ্যাটে। সোহানা আছি প্রত্যেক শনিবারের মতো, তবে আজকের দিনটা একটু স্পেশাল কারণ আজকে আমরা চিটচ্যাটের একটা স্পেশাল পর্ব নিয়ে হাজির হয়ে গেছি। এবং আজকে মনে হচ্ছে যে এই যে যে ডিসকাশনটা নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি সবার জন্যই ভীষণ হেল্পফুল বা ইম্প্যাক্টফুল একটা ডিসকাশন হতে চলেছে। কারণ বর্তমান সময়ে আমাদের তরুণদের মূল একটা কনসার্নের জায়গা যে আমি ঠিক কোন সেক্টরে আমার ক্যারিয়ারটাকে ডেভেলপ করব, কর্পোরেট সেক্টর নাকি ডেভেলপমেন্ট সেক্টর। হ্যাঁ, আগ্রহের জায়গাটা এক একজনের এক এক রকম, কিন্তু প্রস্তুতিটা কিভাবে নেব, সুযোগগুলোই বা কিভাবে জানবো, এই প্রশ্নগুলো মনের মধ্যে ঘুরতে থাকে, রাইট? এবং সেই প্রশ্নের উত্তরগুলো আজকে খুঁজবার চেষ্টা করব আমাদের চিটচ্যাটের এই স্পেশাল পর্বে। আজ আমরা কথা বলবো ভয়েস অফ এইচআর, বাংলাদেশের পরিবর্তনশীল এই চাকরির বাজারে সুযোগ, চ্যালেঞ্জ, সমস্ত বিষয়গুলো নিয়ে। না, আমি বলবো না, আমার সঙ্গে যারা অতিথি হিসেবে থাকবেন তারাই মূলত কথা বলবেন। এবং আজকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি তিনজন ভীষণ এক্সপার্ট প্রফেশনালকে, যারা মূলত কথা বলবেন এই বিষয়গুলো নিয়ে। শুরুতে পরিচয় করিয়ে দিই আমার অতিথিদের সাথে, চলুন পরিচিত হই। স্বাগত জানাতে চাই আমাদের এই তিনজন অতিথিকে, যাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইতোমধ্যে। আমার সঙ্গে রয়েছেন মোহাম্মদ আরিফুর রহমান, হেড অব এইচআর A2I প্রোগ্রাম, ইউএনডিপি। ওয়েলকাম আরিফ ভাই। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। সাথেই থাকবেন আমাদের সঙ্গে রয়েছেন ইয়াসিন সোহাগ, এইচআর লিড, সেলস অ্যান্ড কর্পোরেট ফাংশন, কোকাকোলা CCI লিমিটেড। ওয়েলকাম টু মাই শো চিটচ্যাট। Thank you, Apu, for welcoming. অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের সঙ্গে আরও একজন রয়েছেন, ভীষণ গুরুত্বপূর্ণ একজন মানুষ, মোহাম্মদ আবদুল্লাহ আল কবির, ফাউন্ডার অ্যান্ড সিইও, ইন্ডাস্ট্রিজ ইনসাইডার ব্রিগেড। ওয়েলকাম কবির ভাই, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ সোহানা আপু আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি অনেক বেশি গুরুত্বপূর্ণ না, এখানে আমার সাথে গুরুত্বপূর্ণ দুজন মানুষ আছে এবং খুব ইম্প্যাক্টফুল একটা প্রোগ্রাম আজকে হতে যাচ্ছে, যারা যারা ডেভেলপমেন্ট সেক্টর এবং এমএনসি এবং এফএমসি তে ক্যারিয়ার করতে চায় তাদের জন্য। থ্যাংক ইউ। অ্যাবসলুটলি। এবং আজকের এই প্যানেল ডিসকাশনটা বলছিলাম শুরুতেই যে আমার দর্শক এবং শ্রোতাদেরকে যে প্রত্যেকের জন্য খুব হেল্পফুল হতে পারে। সো পুরোটা সেশন বা ডিসকাশনের এই সময়টা আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। শুরুতেই আমি একটুখানি যাব কবির ভাইয়ের কাছে এবং জানতে চাইবো আইআইবি এর ব্যাপারে, যে আইআইবি ঠিক কিভাবে কাজ করছে, কেন কাজ করছে এবং মেইনলি কাদের জন্য কাজ করছে। থ্যাংক ইউ। আইআইবি ইন্ডাস্ট্রিজ ইনসাইডার ব্রিগেড, যাকে আমরা আইআইবি বলি। আইআইবি আসলে আমাদের অপারেশনাল ফাংশন শুরু হয় গত 1 বছর যাবত আমরা কাজ করছি ফিল্ডে। এখানে আমাদের বেসিক্যালি আমরা যে বিষয়টা ফিল করি, যেখান থেকে আমাদের আইআইবি ফর্ম করা, আমরা ব্যাক এন্ডে প্রায় 10 জনের একটা টিম কাজ করতেছি। আইআইবি বেসিক্যালি কাজ করছে হচ্ছে ক্রস ইন্ডাস্ট্রি কানেকশন এন্ড নেটওয়ার্কিং ডেভেলপমেন্টের জন্য কাজ করছে, যেটা বর্তমান সময়ে আমার মনে হয় আমরাই ফার্স্ট টাইম করতেছি ইন্টার ইন্ডাস্ট্রি কানেকশনস করার জন্য আর কি। আপনি জানেন যে বর্তমান গ্লোবালি বলেন এন্ড লোকালি বলেন যে প্রফেশনাল নেটওয়ার্কিং এর কোনো আসলে বিকল্প নেই। তো সেই জায়গাটা ফিল করে আসলে আমরা চিন্তা করলাম যে না, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু ইন্ডিভিজুয়ালি আছে, তাদের নিজস্ব কমিউনিটি মেনটেন করে, আমি যতটুকু জানি। বাট ইন্টার ইন্ডাস্ট্রি আমরা করার পেছনে কিছু কারণ আছে, যাতে একটা হাবে এসে সকল ইন্ডাস্ট্রি যারা যারা প্রফেশনালস আছে তারা যেন এখান থেকে ইনফরমেশন বলেন বা রিসার্চ বলেন, এভরিথিং সবকিছু কানেকশনস বলেন, এগুলো যেন পেয়ে যায়। এটা মূলত আমাদের বেসিক ইন্ট্রো আর কি। থ্যাংক ইউ সো মাচ। সাথেই থাকবেন। আমি একটুখানি চলে যাব আরিফুর রহমান ভাইয়ের কাছে। ডেভেলপমেন্ট সেক্টরের জনপ্রিয়তা কিন্তু দিন দিন বাড়ছে, বই কমছে না। এখন ডেভেলপমেন্ট সেক্টরের প্রতি সবাই বেশ ইন্টারেস্টেড, কিন্তু অনেকেই মূলত জানে না যে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে গেলে কোন স্কিলগুলো একটু বেশি ডেভেলপ করবার জায়গাটার প্রয়োজন রয়েছে। আবার অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণাও থাকে যে কিছু স্পেসিফিক সাবজেক্টে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন করলে তবেই চাকরিটা পাওয়া যায়, এর বাইরে পাওয়া যায় না। তো আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলেই কি স্পেসিফিক কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড এখানটাতে ম্যান্ডেটরি, এবং তার পাশাপাশি কী ধরনের স্কিলে আপনারা ফোকাস করেন প্রার্থীদেরকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট সেক্টরে। ধন্যবাদ, চমৎকার একটা প্রশ্ন করেছেন। বেসিক্যালি একটা ভুল ধারণা আছে সবার, যে হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে গেলে ডিজাস্টার ম্যানেজমেন্ট বা হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ নিয়ে পড়াশোনা করলেই চলবে বা করতে পারবে বা অথবা অন্য কেউ পারবে না। আসলে ডেভেলপমেন্ট সেক্টর হচ্ছে ডোনার ফান্ডেড, আসলে ডোনার ডিপেন্ডেন্সি আছে, এবং হচ্ছে আমরা যেহেতু প্রজেক্ট বেস কাজ করি, প্রজেক্টের সব ধরনের লোকবলই দরকার হয়। হ্যাঁ, আমার ফাইন্যান্সের লোক যেমন যেমন দরকার হয়, প্রকিউরমেন্টের লোক দরকার, এইচআর এর লোক দরকার, আবার হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের লোক দরকার। আসলে হচ্ছে প্রত্যেকটা ডিসিপ্লিন থেকে আমাদের আসলে হচ্ছে সবাইকে
অনবোর্ড করতে হয় একটা প্রজেক্টকে সাকসেসফুলি রোল আউট করার জন্য। রাইট। আর সেক্ষেত্রে আসলে হচ্ছে সাবজেক্ট যদি বলি তাহলে হচ্ছে বিজনেস গ্রাজুয়েট হতে পারে, ডিজাস্টার ম্যানেজমেন্ট হতে পারে, অ্যানথ্রোপোলজি থেকে আসতে পারে, হ্যাঁ। হুম। আসলে সাবজেক্টটা ম্যাটার করে আসলে হচ্ছে তার কম্পিটেন্সিস এবং হচ্ছে কিছু স্কিলস। ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করার জন্য আমরা মূলত ফোকাস করি আসলে হচ্ছে প্রবলেম সলভিং, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, কমিউনিকেশনস, তারপর হচ্ছে এখন যেহেতু এআই একটা এরা চলছে, সো হচ্ছে এআই টুলস গুলো কতটুকু সাকসেস মানে অপারেট করতে পারছেন, ওরিয়েন্টেশনটা কেমন আছে, হ্যাঁ। সবকিছু মিলে আসলে হচ্ছে কম্প্রিহেন্সিভ যেই মানে একটা হচ্ছে তার কম্পিটেন্সিস গুলো দরকার, সেগুলো মোটামুটি থাকলে একজন খুব ইজিলি আসলে হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টরে নিজের ক্যারিয়ারটা স্টার্ট করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। এবারে চলে যাব একটুখানি এমএনসি অ্যান্ড এফএমসিজি নিয়ে কথা বলবার জন্য। ইয়াসিন সোহাগ ভাইয়ের কাছ থেকে জানতে চাই, যারা আসলে এই সেক্টরটাতে ইন্টারেস্টেড তাদের ক্ষেত্রে কোন স্কিলটা বেশি জরুরি বলে মনে করছেন ইন্টারভিউ ফেস করবার আগে, নিজেকে প্রস্তুত করবার ক্ষেত্রে? ওকে, সো থ্যাংক ইউ আইআইবি এবং রেডিও স্বাধীনকে আমাকে ডাকার জন্য। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে কথা বলার জন্য। সো এমএনসি বলেন, ডেভেলপমেন্ট সেক্টর বলেন, যে কোনো পার্সপেক্টিভেই আসলে রিক্রুটমেন্ট এর কয়েকটা ধাপ আছে। এখন আমি যখন ফ্রেশারকে রিক্রুট করি আমার হয়তো এক ধরনের স্কিল সেট দরকার হয়। আমি যখন এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেটকে রিক্রুট করতে যাই আমার স্কিল সেট ডিফারেন্ট কাইন্ড অফ স্কিল সেট দরকার হয়। এখন সবার জন্যই, আমি বিশেষ করে ফ্রেশারদের ক্ষেত্রে যদি বলি, তাদের যে দিকগুলোতে অবশ্যই জোর দেওয়া উচিত সেগুলো হচ্ছে বেসিক কমিউনিকেশন স্কিল। ওরা রাইটলি কমিউনিকেট করতে পারছে কিনা, তাদের ইংরেজি ল্যাঙ্গুয়েজের উপর যে প্রফিসিয়েন্সিটা সেটা যেমন দরকার, ঠিক তেমনি ভাবে দরকার সে তার মনের ভাবটা ইভেন বাংলাতেও প্রপারলি প্রকাশ কমিউনিকেট করতে করতে পারছি কিনা। পারছে কিনা, হ্যাঁ, কমিউনিকেট করতে পারছে কিনা। দেন তাদের লিসনিং স্কিলটা, ওরা যেটা শুনছে তাদেরকে যা বোঝানো হচ্ছে তারা সেটা বুঝতে পারছে কিনা। তার পাশাপাশি বেসিক লিডারশিপ স্কিল তার থাকতে হবে, তার টাইম ম্যানেজমেন্ট স্কিলটা থাকা উচিত, বেসিক প্রবলেম সলভিং অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি, হাউ অ্যাডাপ্টিভ হি অর শি ইজ ইন দিস চেঞ্জিং ওয়ার্ল্ড। সো এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সবসময় আমি যেটা মনে করি, ইমোশনাল ইন্টেলিজেন্স। ইআইটা এখন খুব বেশি ইম্পর্টেন্ট। এআই এর সাথে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে ইমোশনাল ইন্টেলিজেন্স, how you are adapting with these changes. So there are so many things, so many soft and hard skills. These are the common things we must have while going for an interview. থ্যাংক ইউ সো মাচ। আসলে এটা এটা খুব মানে পয়েন্ট আউট করেছেন খুব নোটেবলি। আমার কাছে যেটা মনে হয় যে আমরা আসলে এখনকার সময়টাতে এসে এই জায়গাগুলো ভুলে যাই যে আমাকে কমিউনিকেট করতে হবে, আমার মনের কথাটা প্রকাশ করতে হবে এবং অন্যজনকে বোঝাতে হবে। এই ব্যাপারটার পাশাপাশি আমার অন্যের কথাটাও বুঝতে হবে, সে আমাকে কি বোঝাতে চায় এটাও আমাকে বুঝতে হবে। এই জায়গাটা খুব জরুরি, যেই জায়গার গ্যাপের কারণে কিন্তু অনেক সময় মিসকমিউনিকেশন তৈরি হয় এবং আলটিমেটলি অনেক কনসিকুয়েন্সেস ফেস করতে হয়। চলে যাব আবারও একটুখানি কবির ভাইয়ের কাছে। বর্তমান সময়ে আমাদের তরুণ প্রজন্ম বা এই জেনারেশন এসে যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে আসলে কোন সেক্টরের প্রতি আগ্রহটা একটু বেশি দেখেন, এবং সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে কোন ধরনের প্ল্যাটফর্ম বা নেটওয়ার্কিং তাদেরকে হেল্প করতে পারে টু গেট দ্যাট রাইট ওয়ে? ওকে, ভালো একটা কোশ্চেন করছেন। আসলে বর্তমান সময়ে এই যে ইয়াসিন ভাই যেটা বললো বা কিছুক্ষণ আগে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ইমোশনাল ইন্টেলিজেন্সের যে বিষয়টা বললো, আমি এটার সাথে একমত। এন্ড আসলে আমাদের বর্তমানে জেনজি বলি বা ইয়ং জেনারেশনের একটা প্রবলেমের জায়গা আছে। আমি প্রবলেম ডিরেক্টলি বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না, বাট তারা আসলে মানে পরিশ্রমের যে জায়গাটা, যে আমাকে হার্ডওয়ার্ক করতে হবে বা আমাকে মানে কোনো জিনিস পেতে হলে সেটা সেই অনুযায়ী আমাকে কাজ করতে হবে, ওই বিষয়টাতে তারা আসলে ইউজ টু হতে চায় না। তারা আসলে দেখা যায় যে মানে ইজিলি সবকিছু পেয়ে যেতে চায়, শর্টকাট সেই জায়গা যদি থেকে বলি। শর্টকাট। বাট এখন তো শর্টকাটের আসলে কোনো ওয়ে নাই। আসলে চাকরির বাজারটা এতটাই ডিফিকাল্ট। আমি যদি একটু করে বলি একটা আমার প্রসঙ্গে, সেটা হচ্ছে আমি সেলস ক্যারিয়ারে আছে লাস্ট 10 ইয়ার্স। তো আমি রিমোট জব করেছি অনেক। আমার ফ্যামিলিতে কেউ সেলস ক্যারিয়ার সেলসে বা প্রাইভেট সেক্টরে খুব কম। আমি কিন্তু কোনো গাইডলাইন পাই নাই বা কোনো মেন্টরশিপ পাই নাই যে না তুমি এইভাবে করলে হয়তো বা এই জিনিসটা ভালো করে করতে পারবা। ওই ধরনের বা কর্পোরেট সেক্টরে কাউকে পাইনি। তো আমি আসলে ঠেকে শিখেছি, সত্যি কথা যেটা। তো যেই জায়গা থেকে
থেকে শিখেই আমি আসলে এই জায়গাটা ফিল করেছি যে না, এরকম কিছু করা উচিত যে যেমন এখন চাইলেই কিন্তু আপনি ধরেন একটা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আপনি প্রফেশনালি কিছু করতে চাচ্ছেন, তো সেই জায়গা থেকে আপনি কিন্তু চাইলে লিঙ্কডইন আছে বা নানা সোর্সেস আছে, প্রফেশনাল সোর্সেস আছে, সেখানে নক দিয়ে যে কোনো সিনিয়র আছে বা কোনো ইন্ডাস্ট্রি প্রফেশনাল তাদের সাথে যোগাযোগ করতে পারছেন যে আমি আসলে এই সেক্টরে ক্যারিয়ার করতে চাই, কিভাবে কি করতে পারি। তারা কিন্তু রেডি যে আপনাকে যে কোনো একটা বিষয়ে সাজেশন দেওয়ার জন্য। তো এই বিষয়গুলোতে আসলে এই বিষয়ের গুরুত্বগুলো ফিল করে আসলে আইআইবি কে আমরা ফর্ম করেছি বা কাজ করে যাচ্ছি। আপনি যেটা কোশ্চেন করেছেন যে বর্তমান সময়ে আসলে প্রাইভেট সেক্টরে দেখা যায় যে আমাদের আজকে যে টপিক ডেভেলপমেন্ট সেক্টর এন্ড এমএনসি বা এফএমসিজি, এই সেক্টরটা নিয়ে ইয়াসিন ভাই এবং আরিফ ভাই কথা বলছেন এবং সামনে আরো বলবেন। তো এই দুটা সেক্টর কিন্তু এখন বুমিং এবং খুব ভালো করছে। এই সেক্টরগুলোতে আসলে চাকরি করার একটা ইন্টারেস্ট সবার মধ্যেই আছে, বিশেষ করে ইয়াং জেনারেশনের ক্ষেত্রে বা ফ্রেশ গ্রাজুয়েট যারা আছেন, তারা চায় যে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করতে। তো রাইট। সেই জায়গা থেকে ফিল করে আসলে আমাদের আজকে টপিকটা ফিক্স করা যে এবং শুধু চায় না, তাদের কাছে কিন্তু এটা আকর্ষণীয় একটা ক্যারিয়ার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি আকর্ষণীয় একটা কারণ। ডেভেলপমেন্ট সেক্টর আপনি জানেন যে বর্তমান সময় কেন গত আমি যদি ভুল না বলি, আরিফ ভাই অনেক ভালো বলতে পারবে, কারণ আরিফ ভাই এই সেক্টরে অনেকদিন যাবত আছেন এবং খুব সফলতার সাথে কাজ করে যাচ্ছেন। বর্তমান সময়ে কিন্তু অন্যান্য ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা কিন্তু ডেভেলপমেন্ট সেক্টরে কোনো একটা প্রফেশনাল কোর্স করে বা ওই সম্পর্কে জেনে ইন্টারেস্টেড হয় যে আমি এখানে কাজ করব, কারণ এখানকার অপরচুনিটি এন্ড এভরিথিং সবকিছু মিলে। আর এমএনসি এন্ড এফএমসি এর কথা যদি বলি, এটা তো সবার একটা ড্রিম থাকে যে আমি আসলে আমার ক্যারিয়ারটা এমএনসি বা এফএমসি দিয়ে শুরু করব। তো এই জায়গা থেকে আসলে আমাদের আজকের এই টপিকটা ফিক্স করা আর কি, যে দুইজন দুই ইন্ডাস্ট্রি থেকে থাকবে, দুইজন দুই ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবে। অ্যাবসলিউটলি। এবং আপনি বলছিলেন লিঙ্কডইনের কথা এবং অন্যান্য প্ল্যাটফর্মে যেভাবে আসলে নিজেকে কানেক্টেড করতে হবে বা একটুখানি গুছিয়ে নেওয়ার যে ব্যাপারটা, আইআইবি থেকে কি আসলে এইভাবে এই ক্ষেত্রে কোনো সাপোর্টিভ রোল প্লে করা হয়, যে যারা আসলে মূলত চাকরি প্রার্থী তাদেরকে ইন্ডিভিজুয়ালি, আমি যদি বলি একেবারে ইন্ডিভিজুয়ালি গাইডলাইন দেওয়া, যে সে কোন সেক্টরটাতে নিজেকে দেখতে চায় বা নিজের ক্যারিয়ারটাকে গ্রো করতে চায়, সেই অনুযায়ী তার পাশে থাকার যে ব্যাপারটা, একেবারে ওয়ান টু এক্স্যাক্টলি ওয়ান যদি বলি। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা আইআইবি বেসিক্যালি কাজ করছি। আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে। আমাদের প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে কি, আইআইবি কাজ করবে ফ্রেশ গ্রাজুয়েটদের নিয়ে। বর্তমানে আমরা জানি যে চাকরির বাজারের অবস্থা কি, সেটা লোকালি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে হোক বা গ্লোবালি হোক, গ্লোবালি। মানে জব কিন্তু ভীষণ একটা ক্রাইসিসের জায়গা তৈরি হয়ে গেছে। আপনার যদি কোয়ালিফিকেশন থাকলে হবে, আপনার কিন্তু এক্সপিরিয়েন্সের জায়গাটাও থাকতে হবে, নাহলে কিন্তু আপনি কম্পিটিটিভ মার্কেটে টিকতে পারবেন না। তো সেই জায়গা থেকে আমরা যেটা করতে যাচ্ছি, আমাদের অবজেক্টিভস এর মধ্যে আরো কিছু আছে, যেমন আমরা কিছু অনলাইন এন্ড অফলাইনে কিছু ট্রেনিং সেশনের আয়োজন করতে যাচ্ছি খুব শিগগিরই, যেখানে কিনা ইন্ডাস্ট্রি এক্সপার্টরা থাকবে। তারা সেখানে, আর একটু বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে ফ্রি অফ কস্টে আমরা সেই ট্রেনিং সেশনটা আয়োজন করব। বাহ। কারণ আপনি জানেন একটা ফ্রেশ গ্রাজুয়েট তার পড়াশোনা শেষ করার পর তার পক্ষে হয়তো সম্ভব হয় না 3,000-4,000 টাকা দিয়ে একটা প্রফেশনাল কোর্স করার। রাইট। তো সেই জায়গাটা নিয়ে আমরা কাজ করব। আমরা ফ্রি অফ কস্টে বেশ কিছু ট্রেনিং করানোর চেষ্টা করব এবং তাদের দেখা যায় যে ট্রেনিং গ্রুমিং এর বিষয় থাকে। ইয়াসিন ভাই যেটা বললো, আমি আবারও বলতেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বর্তমানে সময় চলতেছে, পাশাপাশি ইমোশনাল ইন্টেলিজেন্সের সময় চলতেছে। এই বিষয়গুলো নিয়ে আমরা অফলাইনে বা ট্রেনিং বা ইন্টারভিউ সেশনে কি কি ট্রিকি ওয়ে গুলো জানতে হয় বা টেকনিক এন্ড ট্যাকটিক্স গুলো জানতে হয়, এই বিষয়ে অফলাইন হোক অনলাইন হোক আমাদের ইন্ডাস্ট্রি প্রফেশনাল বা যারা আছে তাদেরকে দিয়ে আমরা গ্রুমিং করাবো। এটা আমাদের আইআইবির পরিকল্পনার মধ্যে আছে। আরিফুল ভাইয়ের কাছে আবারও একটুখানি আমি ব্যাক করতে চাই, জানতে চাই, আপনি বলছিলেন যে বর্তমান সময়ে সেই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমরা কথা বলছিলাম, যেটার চাহিদাটা আসলে এখন বেড়েছে, এবং এআই মানেই এখন আলাদা একটা কিছু, যে জায়গাটাতে আমি যদি এক্সপার্ট না হই, আমি যদি এগুলোর ব্যবহার ঠিক মতো না জানি, তার মানে আমি পিছিয়ে গেলাম। এই ব্যাপারটা কিন্তু ট্রু, এটা শুধুমাত্র ভ্রান্ত ধারণা আমি বলবো না, এটা পুরোপুরি সত্যি কথা। যদি আমরা এই আপডেটেড না হতে পারি, এই টাচে না থাকতে পারি, তাহলে আসলে আমরা পিছিয়ে যাচ্ছি। আমার জানতে চাওয়ার বিষয়টা হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টরে
আদতে এআই এর ব্যবহার কতটুকু বেড়েছে বা কতটুকু গ্রো করছে? যেহেতু আমরা বলছি যারা প্রার্থী বা যারা এখন চাকরির জন্য চেষ্টা করবেন তাদেরকে এই জায়গাটাতে নিজেদের স্কিলটাকে ডেভেলপ করতে হবে, কিন্তু স্কিল ডেভেলপ করছেন বাট সেটার এক্সিকিউশনের সুযোগ আসলে কতটা এখনো তৈরি হয়েছে ডেভেলপমেন্ট সেক্টরে? চমৎকার একটা প্রশ্ন করেছেন। বেসিক্যালি হচ্ছে এআই টুলস যেগুলো হয়েছে, হ্যাঁ, এগুলো কিন্তু হচ্ছে আমাদেরকে অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছে, হ্যাঁ। আমি যদি সাপোজ হচ্ছে এআই এর যে ইয়েটা শুরু হয়েছে, ট্রেন্ডটা শুরু হয়েছে, ট্রেন্ডের আগে যদি চিন্তা করি যে হচ্ছে আমি যদি রিক্রুটমেন্ট ট্রেন্ডটাই ধরি, হ্যাঁ, আমি একটা জব ওপেনিং এর জন্য যখন হচ্ছে সার্কুলারটা দিচ্ছি, তখন দেখা গেল যে হচ্ছে 500 600 বা 700 সিভি আমার কাছে আসছে, হ্যাঁ। এই সিভিগুলো যদি আমি ম্যানুয়ালি সর্ট করতে চাই, প্রতিটাকে যদি হচ্ছে আমি 3 সেকেন্ড করে সময় দিই, তাহলে কি পরিমাণ সময় আমার ব্যয় হচ্ছে। অ্যাবসলিউটলি। তো এখন যেটা হচ্ছে যে আমরা সেটা করি কি, আমরা হচ্ছে কিছু আমরা যে এআই টুলস গুলো ইউজ করছি, সেখানে আমরা হচ্ছে আমাদের মানে আমাদের যে স্কিল সেট গুলো দরকার বা যে রিকোয়ারমেন্টস গুলো আছে, আমরা সেই রিকোয়ারমেন্টস গুলোকে যখন প্রিপেয়ার করে দিই, আমাকে কিন্তু সর্ট করে দিচ্ছে, হ্যাঁ। প্রাইমারি সর্টিংটা কিন্তু উইদিন 5 মিনিটস হয়ে যাচ্ছে। রাইট। তাতে হচ্ছে কি আমার টিমের এফিসিয়েন্সিটা বেড়েছে, হ্যাঁ। ফার্স্ট ইন হচ্ছে আমার, কাজগুলো। হ্যাঁ, লিড টাইমটা কমে গিয়েছে। তো ঠিক সেইভাবে আমরা যখন প্রজেক্ট ম্যানেজমেন্ট ডেটা অ্যানালাইসিসের কথাটা চিন্তা করি, প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু কিছু না কিছু রিসার্চ হয়, হ্যাঁ। কিছু হচ্ছে বেসলাইন রিসার্চ হচ্ছে, কিছু মানে মিড টার্ম স্টাডি হচ্ছে, যে আসলে হচ্ছে আমার প্রজেক্টটা যখন বেসলাইনে ছিল তখনকার তুলনায় আমি একটা প্রজেক্টে মিড টার্মে কেমন ইম্প্যাক্টটা জেনারেট করেছে, পজিটিভ ইম্প্যাক্ট কতটুকু হয়েছে। প্রত্যেকটা প্রজেক্টে একটা টাইম বাউন্ড ডেলিভারি থাকে, তাই না? ওই ডেলিভারিটাকে মেজার করার জন্য আমার কনসিস্টেন্টলি রিসার্চ করতে হয়। এখন রিসার্চের ডেটা কালেকশনটা এবং ডেটা অ্যানালাইসিস করে একটা রিপোর্ট প্রডিউস করাটা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ ছিল। এখন আমরা যে এআই টুলস গুলো ইউজ করছি, এই এআই টুলস গুলো ইউজ করার কারণে আসলে হচ্ছে আমার এই লিস্ট টাইমটা কমে গেছে, হ্যাঁ। তো আপনি যেটা বললেন প্রায়োগিক যে ব্যাপারটা, আমার যখন এআই টুলস গুলো সব আমরা শিখবো, হ্যাঁ, এটার প্রয়োগ করতে শিখবো, আসলে হচ্ছে বেসিকটা হচ্ছে আমার নলেজটা থাকতে হবে, হ্যাঁ। দেন হচ্ছে আমি এআই টুলস দিয়ে আমার এফিসিয়েন্সি লেভেলটাকে বাড়ালাম। এগুলোকে ইউজ করার মানে সাফিসিয়েন্ট স্কোপ আছে ডেভেলপমেন্ট সেক্টরে। যেমন হচ্ছে আমার প্রজেক্টে যখন আমরা রিসার্চের জন্য রিসার্চ অ্যাসিস্ট্যান্ট খুঁজি, হ্যাঁ, তখন কিন্তু আমরা ফ্রেশ গ্র্যাজুয়েট দেখেই বেশি প্রেফার করি। তারা ফিল্ডে যাচ্ছে, হচ্ছে আমাদের ইম্প্যাক্ট গুলো দেখছে, সোসাইটির সাথে তারা মানে নিজেদেরকে মেশার একটা সুযোগ পাচ্ছে, এবং হচ্ছে কিভাবে ডাটাগুলো কালেকশন হচ্ছে, এবং ডাটাগুলো যখন আমরা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে কালেক্ট করছি, তারপর এগুলো কিভাবে অ্যানালাইসিস হচ্ছে এবং রিপোর্টটা প্রডিউস হচ্ছে, টোটাল কনসেপ্টের সাথে কিন্তু তারা কাজ করার সুযোগ পাচ্ছে। এতে হচ্ছে কি, এক হচ্ছে তার একটা এক্সপোজার হচ্ছে একটা ডেভেলপমেন্ট এজেন্সির সাথে, অন দি আদার হ্যান্ড হচ্ছে ওই টুলস গুলোর সে কিন্তু প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনটা আমাদের প্রজেক্টে সে করতে পারছে। তাতে হচ্ছে কি, আমরা যদি ফোকাস করি যে হচ্ছে আসলে ডেভেলপমেন্ট সেক্টরে হিউজ অপরচুনিটিস আছে ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য ইন্টার্নশিপ করার বা হচ্ছে ভলান্টারি সার্ভিস প্রোভাইড করার। আর এর মাধ্যমে যে কানেকশনটা হচ্ছে, হ্যাঁ, একাডেমি থেকে একটা স্টুডেন্ট যখন বের হয়, তার শুধুমাত্র হচ্ছে একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা থাকে, এই স্কিলটা থাকে, বাট সে যখন ভলান্টিয়ারি কোনো সার্ভিসে আমার সাথে যুক্ত হচ্ছে, 1 মাস 2 মাস কাজ করছে, হ্যাঁ, তার কিন্তু হচ্ছে একাডেমিক এডুকেশনের পাশাপাশি হচ্ছে প্র্যাকটিক্যালি কাজ করার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আর ডেভেলপমেন্ট সেক্টর যেহেতু রুট লেভেল মার্জিনাল পিপলদের সাথে কাজ করে, তাতে হচ্ছে দেশের এবং হচ্ছে সোসাইটাল কি সিচুয়েশন হচ্ছে, কি ধরনের ইম্প্যাক্টফুল কাজে সে জড়িত হচ্ছে, এই ব্যাপারগুলো সম্পর্কে তার সম্মুখে একটা ধারণা তৈরি হয়, যেটা কিনা তাকে নেক্সট লেভেলে প্রফেশনাল ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক বেশি কাজে দেয়। অ্যাবসলিউটলি। এবার আবার একটুখানি চলে যাব আমি ইয়াসিন সোহাগ ভাইয়ের কাছে, যে আমরা এমএনসি বা এফএমসিজির ক্ষেত্রে যদি আসি, কালচারাল অ্যান্ড স্ট্র্যাটেজিক্যালি যে ডিফারেন্সগুলো আমরা দেখতে পাই, এই ব্যাপারগুলোকে কিভাবে দেখছেন? এবং একজন যিনি নতুন জাস্ট জয়েন করছেন, তার তো মাথার মধ্যে অনেক ধরনের পরিকল্পনা থাকে, হয়তো বা চিন্তা করেন যে হ্যাঁ আমি আসলে এই জায়গাটাতে আসবো, এটা তো আমার একটা ড্রিম ক্যারিয়ার, ওখানটাতে তেমন একটা পরিশ্রম হয়তো বা নেই। এখন এই যে কিছুক্ষণ আগে কবির ভাই যেটা বলছিলেন যে বর্তমান জেনারেশনের মধ্যে কিন্তু হার্ডওয়ার্কিং টেন্ডেন্সিটা কমে গেছে, তারা সব কিছু শর্টকাট চায়। তো এখন যখন একটা ড্রিম ক্যারিয়ার এসে পড়ছেন, আসবার পর যখন একটা অ্যাচিভমেন্ট আনলক করবার জন্য অনেকটা হার্ডওয়ার্ক করতে হচ্ছে, অনেক প্ল্যানিং করতে হচ্ছে, গুছিয়ে কাজ করতে হচ্ছে, মোটিভেশনটাও হারিয়ে ফেলছে মাঝে মাঝে ওয়ার্কলোডের কারণে। তো এই সমস্ত কিছুর সাথে কোপ আপ করবার জন্য এইচআরের দিক থেকে কিভাবে একটু এনথুজিয়াস্টিক পলিসি রাখা যায়, দুটো আচ্ছা, ব্যাপার। হ্যাঁ, চমৎকার একটা প্রশ্ন। আমি যদি বলি, লাইক এখনকার জেনারেশন হার্ড ওয়ার্ক করতে চায় না, ব্যাপারটা এরকম না, হার্ড ওয়ার্ক করে, বাট একটা দীর্ঘ সময় ধরে হার্ড ওয়ার্ক করতে চায় না। ওরা স্মার্ট ওয়ার্ক করে আসলে কাজটাকে অল্প সময়ের মধ্যে শেষ করে দিতে চায়। এবং লাইক জেন এক্স বা জেন ওয়াই যে পরিমাণ ফোকাস ধরে রাখতে পারতো তাদের সার্ভাইভালের জন্য, বেসিক্যালি এখন
জেন জির আসলে ওই সার্ভাইভাল নিডটা ওদের নাই, দে আর অন দ্য নেক্সট লেভেল। সো ওরা যেটা সবসময় চিন্তা করতে চায় যে আমি শর্টেস্ট পসিবল টাইমে কিভাবে আসলে বেস্ট ইফোর্টটা কাজটা দিব। শেষ সো করতে পারি। ওই ওই জায়গাটা থেকে আমাদের এইচআর এর বা অর্গানাইজেশনের, প্রথমে অর্গানাইজেশনকে এটা বিলিভ করতে হবে, এইচআর ওইটা ড্রাইভ করতে পারবে। ওই জায়গাটা থেকে যেটা আমরা করি এমএনসি গুলা বা বেশিরভাগ অর্গানাইজেশন করার চেষ্টা করে তাদেরকে একটু ফ্লেক্সিবিলিটি দেয়া। প্রিভিয়াসলি কখনো জেনজি বা জেন এক্স আমরা যখন শুরু করেছি গত 10 বছর আগে, 10-12 বছর আগে আমরা যখন শুরু করেছি, তখন কিন্তু আসলে এই ওয়ার্ক ফ্রম হোম টাইপের কালচারাল অফিস কালচার ছিল না। এই মুহূর্তে ওয়ার্ক ফ্রম হোম আছে, লিভ নিয়ে ওরা অনেক বেশি চিন্তা করে, এবং লিভটা যে ওদের অধিকার, ছুটিটা যে ওদের অধিকার, এই জায়গাটাতে কিন্তু প্রিভিয়াস জেনারেশনের সাথে নতুন জেনারেশনের একটা বড় ডিফারেন্সিয়েশন আছে। ওই জায়গাটা থেকে Absolutely. ওদের ছুটি, ওদের ফ্লেক্সিবিলিটি আমরা প্রপারলি এনশিওর করার চেষ্টা করি। ওদেরকে আরো বেশি এনগেজ করার জন্য শুধুমাত্র আসলে ডেস্ক জবে ইনভলভ না রেখে কতটা তাদেরকে আরো ইনোভেটিভ ওয়েতে বিভিন্ন আইডিয়েশন প্রজেক্টে ইনভলভ করা যায়, বিভিন্ন স্পোর্টস ইনিশিয়েটিভে ইনভলভ করা যায়, যাতে ওরা তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটাকেও আসলে গুরুত্ব দেয়। সো ওভারঅল একটা ওয়েলবিং ক্যালেন্ডার কিভাবে আমরা প্রিপেয়ার করতে পারি এবং সেটাকে এক্সিকিউট করতে পারি, এটা আসলে জেনজির জন্য দরকার। অ্যাবসলিউটলি, এবং দারুণ একটা ব্যাপার আপনি আসলে বলেছেন যে তারা আসলে হার্ডওয়ার্ক করতে ভালোবাসে না, এটা ঠিক না, তারা হার্ডওয়ার্ক করতে চায়, কিন্তু ফর আ শর্ট টাইম, শর্ট পিরিয়ড। তারা যেটা চায় যে একটু স্ট্র্যাটিক্যালি খুব সুন্দর করে কাজের একটা ওয়ে আউট খুঁজে নেওয়া, যে কিভাবে সহজেই কাজের সমাধানটা করে নেওয়া যায়। অনেক বেশি টাইম ইনভেস্ট তারা করতে চায় না একটা কাজে। এটার পেছনে অনেক কিছু কারণ আছে, সেগুলো নিয়ে বলতে গেলে হয়তো বা আমাদের আরেকটা ডিসকাশন প্রয়োজন হয়ে পড়বে। তো আপাতত আমি একটুখানি চলে যাব আবারও কবির ভাইয়ের কাছে। জেনজি নিয়ে কথা বলছিলাম, তো একজন ফ্রেশ গ্রাজুয়েট নিয়ে আপনারা যেভাবে কাজ করেন বলছিলেন, তা আমার জানতে চাওয়া যে ফ্রেশ গ্রাজুয়েট কিভাবে আসলে ইন্টারভিউয়ের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে, এবং ট্যালেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে আইআইবি ভবিষ্যতে আরও আরও কী ধরনের ভূমিকা রাখবে বলে আপনাদের প্ল্যানে রয়েছে, লিস্টে রয়েছে? ওকে, থ্যাংক ইউ। আমি যেটা বলছিলাম তখন যে আইআইবি কাজ করছে নট অনলি ফ্রেশ গ্রাজুয়েট, পাশাপাশি আইআইবি কাজ করছে হচ্ছে গিয়ে প্রফেশনে অলরেডি যারা আছে, যারা প্রফেশনাল, তাদেরকেও কাজ করছে। সেখানে What হচ্ছে কি experts? এন্ট্রি টু, এক্স্যাক্টলি, এন্ট্রি টু মিড লেভেল পর্যন্ত যারা যারা আসলে মানে ক্যারিয়ার অলরেডি গ্রোয়িং সেশনে আছে বা কাজ করছে। তো আমরা আইআইবির বেশ কিছু অবজেক্টিভস আছে, তার মধ্যে তো আমি বললাম যে ফ্রেশ গ্রাজুয়েটদের হচ্ছে কি মেন্টরশিপ করা, সরি, ওয়ান ওয়ান মেন্টরশিপ করা, সেটা অফলাইন হতে পারে, অনলাইন হতে পারে, তাদেরকে ট্রেনিং সেশনের আওতায় আনা, তাদেরকে স্কিল করা, হ্যাঁ, তাদেরকে স্কিল করা, এবং সেটা ফ্রি অফ কস্টে প্রাইমারি অবস্থায়। এন্ড আমরা আরো কিছু উদ্যোগ হাতে নিয়েছি, তা হচ্ছে কি বাংলাদেশের প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাব আছে, ক্যারিয়ার ক্লাব আছে বা আইটি ক্লাব আছে, বিভিন্ন ধরনের ক্লাবগুলো আছে, সেই ক্লাবগুলোর সাথে আমরা কোলাবোরেশনে যাচ্ছি অলরেডি। কোলাবোরেশন আছে, সেখানে হচ্ছে গিয়ে ওই ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা, বিভিন্ন সেমিনার করা, সেখানে ইন্ডাস্ট্রির যে প্রফেশনালসরা আছে তাদেরকে নিয়ে যাওয়া, এবং সেখানে একটা এঙ্গেজমেন্ট করে দেওয়া তাদেরকে, মানে একদম মানে জিরো লেভেল থেকে তাদেরকে প্রফেশনাল লাইফ পর্যন্ত যেই সার্কেলটা থাকে সেটার আওতায় নিয়ে আসা। তারা যেন একটা ছেলে যখন থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে যেন সে তার ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে পারে যে না, আমি পাশ করার পর আসলে আমি এই কাজগুলো আমাকে করতে হবে, বা আমাকে এইভাবে নিজেকে গ্রুমিং করতে হবে, এইভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে। তো সেই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করব। পাশাপাশি আইআইবির আরো বেশ কিছু বড় পরিকল্পনা আছে, সেটা হচ্ছে পরবর্তীতে আমরা ক্রস ইন্ডাস্ট্রি একটা ম্যাগাজিন করার প্ল্যানিং এ আছি, অলরেডি কাজ করছি। লেটস সি আসলে কি হয়, বাকিটা দেখা যাবে। আর আমরা আইআইবি লিডারশিপ স্পটলাইট নামে একটা ডিরেক্ট ইন্টারভিউ সেশন করছি খুব শিগগিরই, সেটা হচ্ছে কি আইআইবি লিডারশিপ স্পটলাইট এটার নাম। এখানে বাংলাদেশের টপ লেভেলে যারা যারা আছে, এমডি, সিইও বা সিএফও, এই লেভেলে যারা আছে তাদেরকে আমরা ইন্টারভিউ করি একটা নির্দিষ্ট সময়ের জন্য। সেখানে শুধুমাত্র তারা কিভাবে সিএফও বা এমডি বা সিইও হয়েছে এই স্টোরি জানার জন্য না, এতে বড় কথা হচ্ছে তাদের দ্বারা আমাদের ফ্রেশ গ্রাজুয়েট এবং যারা যারা প্রফেশনে আছে, যারা ক্যারিয়ারে সার্ভাইভ করতেছে, তাদের সাথে তারা কিভাবে কোলাবোরেটলি কাজ করতে পারে এবং তারা কিভাবে বেনিফিটেড হবে।
আসলে প্রফেশনে তো কেউ কাউকে আসলে বেনিফিটেড করতে পারে না, বেনিফিশিয়ারি জায়গাটা আসলে আসে যেমন লাইক আমার সাথে আরিফ ভাইয়ের একটা গুড রিলেশনশিপ আছে, আরিফ ভাইয়ের সাথে আমার গ্রিটিংস এক্সচেঞ্জ হয়, আরিফ ভাইয়ের হুম। খোঁজ খবর আমি রাখি, আরিফ ভাই আমার সাথে হাই হ্যালো হয়। দিস ইজ দ্য নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং মানে আমি ওনাকে চিনি বাট উনি আমাকে চিনে না, আমি ওনাকে চিনি না। এটা আসলে নেটওয়ার্কিং এর পর্যায়ে পড়ে না, আমি যেভাবে যতটুকু বুঝি আর কি। তার সাথে আমার রাইট। কমিউনিকেশনটা রেগুলার এক্সচেঞ্জ হইতে হবে, আমি এটাতে বিশ্বাসী। এটি আসলে মানে দ্যাটস দ্য কমিউনিকেশনের রিলেশনশিপ আসল। অ্যান্ড কানেকশন। এক্স্যাক্টলি। তো সেই জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি, পাশাপাশি আমরা একটা পডকাস্ট, কারণ এখন একটা ট্রেন্ড আছে পডকাস্টের, ইয়া ট্রু। আইআইবি 360 ডিগ্রি পডকাস্ট নামে আমরা একটা পডকাস্ট স্টেশন নিয়ে কাজ করছি, অলরেডি কন্টেন্ট রেডি করছি অ্যান্ড কিছু মডিউল রেডি করছি কি কি বিষয়গুলো নিয়ে করা হবে। ওভারঅল একটা অর্গানাইজেশন যেভাবে রান করে আমরা টিমটা, আমরা 10 জনের থেকে 15 জনের একটা টিম আছি, কাজ করে যাচ্ছি সোসাইটির কিছু দেওয়ার জন্য এবং ইয়ং ফ্রেশ গ্র্যাজুয়েটদের কিছু দেওয়ার জন্য। বাহ, ভেরি নাইস। সো বলতে পারি যে আইআইবি ইজ গোয়িং টু বি দ্য শেপিং গাইডলাইন ফর এনি ক্যারিয়ার, এনি সেক্টর, সেটা ডেভেলপমেন্ট সেক্টর হোক, এমএনসি হোক, যাই হোক, এবং অ্যাট এনি এক্স্যাক্টলি, স্টেজ অফ কারণ ক্যারিয়ার। আপনি দেখেন, আপনি এখন ভার্সেটাল ইন্ডাস্ট্রিতে সবাই কাজ করে, এক একজন এক এক জায়গায় কাজ করে, দেখা যায় নিজের কমিউনিটি, প্রত্যেকটা কমিউনিটি যার যার জায়গায় অ্যাক্টিভ, রাইট। সেটা এইচআর হোক, এমএনসি হোক, এফএমসিজি হোক, বা টেক বা টেলকম হোক, হোয়াটএভার, হুম। সবাই কিন্তু নিজেদের। কিন্তু আমরা চাচ্ছি এই আমাদের এই হাবটাকে প্রত্যেকটা কমিউনিটি যারা যারা আছে ইন্ডাস্ট্রি নিয়ে, তাদের সাথে আমরা এক হয়ে, কারণ একটা ইন্ডাস্ট্রিতে আমরা সবাই কোলাবোরেশন কাজ করছি, একটা রিলেশনশিপ। কোলাবোরেশন করে সবার সাথে সবাই ইন্টার নেটওয়ার্কিংটাকে অনেক বেশি স্ট্রঙ্গার করার জন্য আমরা কাজ করছি বেসিক্যালি। গোটা ইন্ডাস্ট্রিটাকে এক করে, সব সেক্টরগুলোকে একটা জায়গায় নিয়ে, সেটা খুব ভালো একটা উদ্যোগ, আই মাস্ট সে। আমি আবারও একটুখানি চলে যাব এবারে আরিফুর ভাইয়ের কাছে। ডেভেলপমেন্ট সেক্টর নিয়ে তো অনেক ধরনের ধারণা বা চিন্তা, জল্পনা কল্পনা থাকেই আমাদের মনে। তার মাঝখানে আরেকটা জল্পনা কল্পনার কথাও আছে, যেটা নিয়ে অনেকে আসলে চিন্তায় থাকে যে এই সেক্টরটাতে ক্যারিয়ার খুব বেশি দূর নিয়ে যাওয়া যায় না, গ্রোথ অতটা হয় না, তার উপর আবার সাস্টেইন হয় না। তো এই জায়গাটা যদি একটু ক্লিয়ার করতেন যে আসলেই প্রেক্ষাপটটা কেমন। আরেকটা ব্যাপার, নারীদের জন্য কেউ কেউ বলে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করাটা নাকি খুব ভালো, সন্তোষজনক একটা জায়গা, নিরাপদ একটা জায়গা। আবার কেউ কেউ বলে নারীদের জন্য নাকি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করাটা মোর চ্যালেঞ্জিং। কোনটা সত্য? ওকে, আসলে হচ্ছে যে ডেভেলপমেন্ট সেক্টর এবং হচ্ছে কর্পোরেট, হ্যাঁ, দুইটার ক্যারিয়ার প্রোগ্রেশন কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, এখানে যদি আমরা একটু ব্যাপারটা আলাদা করে নিই, সেটা হচ্ছে ক্যারিয়ার। আমি যখন কর্পোরেটে জয়েন করি, হ্যাঁ, আমার হচ্ছে কোনো একটা কোম্পানিতে বা এমএনসিতে জয়েন করলাম, সেখানে কিন্তু আমি যদি আজকে এক্সিকিউটিভ হিসেবে জয়েন করি, নেক্সট 10 ইয়ার্স আমি কোথায় নিজেকে দেখতে পাবো সেই ধরনের একটা ক্লিয়ার ক্যারিয়ার পাথ আছে। বাট ডেভেলপমেন্ট সেক্টরটা হচ্ছে পুরোটাই প্রজেক্ট কেন্দ্রিক, হ্যাঁ, এবং প্রত্যেকটা প্রজেক্ট হচ্ছে ডোনার ফান্ড ডিপেন্ডেন্সি আছে, যে কারণে এখানে ক্যারিয়ার প্রোগ্রেশনটা সেভাবে হয় না। বাট এখানে হচ্ছে আপনার ডাইভার্সিটি অফ ওয়ার্ক আছে। আমি যদি কর্পোরেটে চিন্তা করি, হচ্ছে যিনি আজকে এইচআর এক্সিকিউটিভ হিসেবে জয়েন করলেন, মোস্ট অফ দ্য কেসেস তারা কিন্তু হচ্ছে এইচআর ডিরেক্টর বা হচ্ছে এইচআর এর টপ পজিশনগুলোতে যাবে। বাট ডেভেলপমেন্ট সেক্টরে আপনি হচ্ছে যখন কাজ করা শুরু করবেন, আজকে হয়তো আপনি প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করছেন, কালকে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশনে, বা দেখা গেল যে হচ্ছে আপনার সার্টেন লেভেলের দক্ষতা অর্জন করার পর দেখা গেল যে এই প্রজেক্টটা শেষ হয়ে গেল, এই প্রজেক্টের পরে আপনি নতুন একটা প্রজেক্টে সুইচ করলেন, সেখানে আপনার পোর্টফোলিওটা ডিফারেন্ট হবে। কখনো হচ্ছে এমএনইতে কাজ করছেন, কখনো প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করছেন, আর কখনো হচ্ছে যে অন্য কোনো ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ইস্যুতে, যেহেতু হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টর সবসময় হচ্ছে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, পজিটিভ চেঞ্জ নিয়ে কাজ করে। সো হচ্ছে এখানে অ্যাম্পুল অফ অপরচুনিটিস আছে, অনেক চ্যালেঞ্জ আছে, হ্যাঁ। আর এখানে হচ্ছে অ্যাট এ টাইম যেটা আছে হচ্ছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এক্সপোজারের সবচেয়ে সুযোগটা বেশি আছে। যারা কিনা একটু হচ্ছে মানে বড় হরাইজনে কাজ করতে চায়, তারা কিন্তু হচ্ছে, সাপোজ আমি দেখা গেল যে হচ্ছে আমি এমএনইতে কাজ করছি, 2 বছর 3 বছর এক্সপিরিয়েন্স হওয়ার পর আমার কাছে মনে হলো যে হচ্ছে আমি বিয়ন্ড বাউন্ডারি কাজ করব, হ্যাঁ, এটা ভেরি মাচ পসিবল। যেটা কিনা অন্যান্য সেগমেন্টের জন্য কিছুটা ডিফিকাল্ট, বাট হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টরের জন্য অনেক অপরচুনিটিস আছে। কারণ আপনি দেখবেন যে হচ্ছে রাউন্ড দ্য ইয়ার কোথাও না কোথাও ডিজাস্টার হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, কোথাও যুদ্ধ হচ্ছে, কোথাও হচ্ছে মানে
ন্যাচারাল ডিজাস্টারের কারণে মানুষ রিফিউজি হয়ে যাচ্ছে, তাতে মানে হচ্ছে কি এমার্জেন্সি সিচুয়েশন হ্যাঁ, থাকছি। প্রত্যেকটা কোনো না কোনো কান্ট্রিতে কোনো না কোনো অপরচুনিটিস তৈরি হচ্ছেই। হুম। জাস্ট আমাদের যেটা করতে হবে সেই অপরচুনিটিস গুলোকে হচ্ছে ফাইন্ড আউট করা, হ্যাঁ, লেগে থাকা, যে আমি সবসময় সার্চ করবো যে হচ্ছে পটেনশিয়াল অপরচুনিটিস গুলো কোথায় আছে। আমি যদি নিজে ওই অপরচুনিটিস গুলো সার্চ করতে পারি এবং হচ্ছে আমার স্কিল সেট গুলোকে ওটার সাথে কানেক্ট করতে পারি, আপনি উইদিন 3 ইয়ার্স আর 4 ইয়ার্স হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ক্যারিয়ার নিয়ে প্রাউডলি হচ্ছে বিভিন্ন কান্ট্রিতে আপনি কাজ করতে পারবেন, যেখানে কিনা আপনি যেটা বলছেন হচ্ছে অনেকটা শেকি মনে হয়, কিন্তু আমি কিন্তু ডিফারেন্টলি দেখছি। কারণ কি, অনেক বাংলাদেশের বাইরে অনেক ইন্টারন্যাশনাল এনজিও আছে, হ্যাঁ, বা ইন্টারন্যাশনাল এজেন্সি আছে যেখানে টপ লেভেলে বাংলাদেশি অনেক প্রফেশনাল আছেন। ওনারা কিন্তু বাংলাদেশি ক্যারিয়ারটা রাইট। স্টার্ট করেছেন, হ্যাঁ, ওনাদের যোগ্যতার প্রমাণ দিয়ে আজকে হচ্ছে বিশ্বের অন্যান্য দেশগুলোতে ওনারা কান্ট্রি লিড হিসেবে কাজ করছেন, বা টপ লেভেল পজিশনগুলোতে বাঙালিরা আছে। হ্যাঁ, হয়তোবা ফুটপ্রিন্টটা এক্সপেক্টেড লেভেলে এখনো যায়নি, বাট আমরা আশা করি যে হচ্ছে আমাদের যে অগ্রযাত্রাটা আছে এটা যদি আমরা ধরে রাখতে পারি, একটা সময় হিউজ অ্যামাউন্টের হচ্ছে বাংলাদেশি হিউম্যান রিসোর্সেস ইন্টারন্যাশনাল এনজিও বা হচ্ছে ইউএন এজেন্সিগুলোতে সার্ভ করবে। আর আপনি যেটা বলছেন নারীবান্ধব পরিবেশ, আসলে হচ্ছে যে সবসময় হচ্ছে এনজিও, আইএনজিও এবং ইউএন এজেন্সিগুলো, হ্যাঁ, জেন্ডার প্যারিটি নিয়ে কাজ করে, জেন্ডার ব্যালেন্সকে রাইট। খুব বেশি গুরুত্ব দেয়, যে কারণে হচ্ছে আমরা আমাদের অফিস স্পেসগুলোতে জেন্ডার ফ্রেন্ডলি অফিস স্পেস রাখার চেষ্টা করি, ফ্লেক্সিবল অফিস টাইমিং আমরা রেখেছি, এবং হচ্ছে যে মানে জেন্ডার সেন্সিটিভ যেই ইস্যুসগুলো আছে এগুলো নিয়ে হচ্ছে আমরা সবসময় অ্যাওয়ারনেস রেজিং প্রোগ্রাম কাজ করি, যে কারণে হচ্ছে একটা চমৎকার পরিবেশ আমরা দিতে পারি যেখানে নারীরা কিনা নির্ভয়ে কাজ করতে পারে। এর বাইরে আপনি জানেন যে হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে গেলে ফিল্ডে অনেক বেশি যাতায়াত করতে হয়, হ্যাঁ, রাইট। তো আমরা হচ্ছে আমাদের নারী কর্মীরা যখন হচ্ছে ফিল্ডে যায়, আমরা এক্সট্রা কশাস থাকি তার সেফটি এন্ড সিকিউরিটি নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে চ্যালেঞ্জিং, আসলে চ্যালেঞ্জ তো প্রত্যেকটা জায়গায় আছে, তাই না? ট্রু। প্রত্যেকটা চ্যালেঞ্জ আছে বলেই আসলে আমরা সার্ভাইভ করছি, আমরা কাজ করছি, হ্যাঁ। চ্যালেঞ্জ যদি না থাকতো তাহলে আসলে আমরা কাজটা মোটিভেটেড ফিল মনোটোনাস করতাম না, হয়ে যেত। রাইট। একটা সময় আমরা বোর হয়ে যাই, তাই না? চ্যালেঞ্জ আছে বলেই জীবনটা বৈচিত্র্যময়। তো চ্যালেঞ্জ আছে, বাট ওই চ্যালেঞ্জটাকে যারা পজিটিভলি একসেপ্ট করতে পারেন তাদের জন্য আসলে হচ্ছে অনেক উপরে যাওয়ার স্কোপ আছে। সো আমি মনে করি যে হচ্ছে ওই চ্যালেঞ্জগুলোকে যারা কাজে লাগাতে পারে তাদের অপার সম্ভাবনা আছে দেশে এবং বিদেশে নিজের একটা ফুটপ্রিন্ট তৈরি করার। যেমন চ্যালেঞ্জ রয়েছে, অ্যাডভেঞ্চার রয়েছে, এক্সপ্লোর করবার সুযোগও রয়েছে, অনেক সুযোগ আছে। সবকিছু রয়েছে। সো আপনাকে আসলে একদিকে চিন্তা করতে গেলে মানে পেতে গেলে আরেক দিকে ব্যাপারটা নিতে হবে। ওই যে আমরা বলি কিছু করতে গেলে বা কিছু পেতে গেলে তো কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো যারা আসলে চিন্তা করছেন যে এই সেক্টরটাতে আসলেই ক্যারিয়ারটা সাস্টেইন কি না, উত্তরগুলো পেয়ে গেছেন। এই যে ভ্রান্ত ধারণাই আমি বলবো, কারণ এগুলো আসলেই খানিকটা অমূলক। আমরা যে চিন্তাগুলো করি, এক একটা সেক্টরের ক্যারিয়ার গ্রোথটা আমি এক এক রকম। একটা এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ। শিওর। আমি যখন ইউএন এ ক্যারিয়ার শুরু করি, আমি কিন্তু আসলে জয়েন করেছিলাম 1 মাসের একটা প্রজেক্টে, ঠিক আছে? আচ্ছা। আজকে তো প্রায় হচ্ছে 15-16 বছরের উপরে হয়ে গেছে আমি ইউএন সিস্টেমে আছি। যদি এতটাই ভালনারেবল হতো, আসলে আমরা কিভাবে এতদিন টিকে আছি? এত দূর অবধি কি করে আসলে এগোলেন? রাইট। আমি 1 মাসের জন্য জয়েন করেছি, আলহামদুলিল্লাহ হচ্ছে আমাকে প্রুফ করতে পেরেছি, এবং হচ্ছে উত্তরোত্তর সমৃদ্ধি এবং হচ্ছে আমি আমার পজিশনগুলোকে চেঞ্জ করতে পেরেছি। থ্যাংক ইউ চ্যালেঞ্জ সো দিতে মাচ। জানতে হবে। আমি আবার একটুখানি চলে যাবো ইয়াসিন সোহাগ ভাইয়ের কাছে। এই যে আমরা যেমন আরিফুর ভাইয়ের কাছ থেকে একটা ক্যারিয়ারের তার পার্সোনাল একটা ব্যাপার জানতে পারলাম, আপনার ক্যারিয়ারের এরকম কোনো ইন্টারেস্টিং গল্প আছে কিনা যে এই গল্পটা শেয়ার করলে আমাদের যারা ভিউয়ার্স এবং লিসেনার্স রয়েছে তারাও খানিকটা মোটিভেশন খুঁজে পাবে? সো আমাদের প্রত্যেকের ক্যারিয়ারে এই জাতীয় অনেকগুলো ঘটনা থাকে। আমরা যদি একদম ক্যারিয়ারের শুরুতে চিন্তা করি, লাইক একটা টাইমে আমার যেহেতু পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ছেলেপেলে বা আমাদের পাবলিক ইউনিভার্সিটির বেশিরভাগ ছেলেপেলের একটা বিসিএস প্রবণতা থাকে, একদম। হ্যাঁ। যেটা ঠিক কি ঠিক না সেটা আমি বলবো না। আমার একটাই কথা, লাইক বিসিএস প্রবণতা থাকবে ভালো, বাট তার পাশাপাশি একটা অপশন তার হাতে থাকা উচিত। সো আমার পড়াশোনা শেষ করার সাথে সাথেই একটা হয়তো আল্লাহর রহমত ছিল, আমি একটা অপরচুনিটি পাই বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট কনগ্লোমারেট এসিআই লিমিটেডে, এইচআরে কর্পোরেট ক্যারিয়ার করবে এভাবে চিন্তা করি নাই। এটা ইট ওয়াজ লাইক অ্যান এক্সপেরিমেন্ট। আচ্ছা। আফটার 1 মান্থ অফ ওয়ার্ক আমার কাছে মনে হয়েছে আমি পিপলদেরকে নিয়ে কাজ করতে পারবো। ওইখান থেকে then within a 4.5 years becoming the HR lead, country HR lead of Godrej Consumer, then কোকা কোলার মতো একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে এখন কাজ করছি।
প্রত্যেকটা জায়গায় অনেক বেশি অ্যাডাপটিভ হতে হয়েছে, প্রত্যেকটা জায়গায় অনেক বেশি চ্যালেঞ্জ ছিল, প্রত্যেকটা জায়গায় যদি আমি চিন্তা করি বিভিন্ন প্রফেশনের লোকের সাথে, বিভিন্ন জেনারেশনের সাথে কাজ করতে হয়েছে। ইন্টারেস্টিং ইভেন্টের কথা বললে, আমি লাইক টিম লিড করছি অনেক দিন ধরে। সো জেন এক্স কে যেরকম লিড করেছি, জেন এক্স কে পর্যন্ত লিড করেছি, লাইক যারা আমার চেয়ে হয়তো 15-20 বছরের চেয়ে বেশি এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আবার এমনও হয়েছে এখন যাদেরকে লিড করতেছি তারা হয়তো আরো 10-15 বছরের জুনিয়র বয়সের তুলনায়। সো এই দুইটা ডাইমেনশনকে আসলে দুইটা তাদেরকে আপনি কিভাবে ম্যানেজ করবেন। একটা গ্রুপ চাইবে তাদেরকে আপনি রেসপেক্ট করেন, হয়তো তাদের ডেস্কে গিয়ে কাজ করতে হবে আপনি আপনার ডেস্কে ডেকে না এনে। আরেকটা গ্রুপ চাইবে তাদেরকে সম্পূর্ণরূপে ফ্লেক্সিবিলিটি দেওয়ার জন্য, তাদেরকে কিভাবে ইউটিলাইজ করে বেস্ট আউটপুটটা নিয়ে আসবেন। সো this kind of things actually makes our career, this makes and breaks our career. So এতগুলো এক্সাম্পল আছে। একটা জিনিসে আমি ইয়াংস্টারদের জন্য বলবো, শুধুমাত্র নিজের যোগ্যতার প্রতি বিশ্বাস রাখা, বাইরে কি হচ্ছে, কে কি বলছে, কর্পোরেট ভালো না, ডেভেলপমেন্ট সেক্টর ভালো না, কোথাও ক্যারিয়ার নাই, ইফ ইউ আর দ্য রাইট ফিট ফর দ্য অর্গানাইজেশন আপনাকে অর্গানাইজেশনে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আপনার ক্যারিয়ার, আপনার কম্পেনসেশন এন্ড এভরিথিং, সেটাকে ফ্যামিলির মতো আসলে টেক কেয়ার করার চেষ্টা করবে। থ্যাংক ইউ, সুন্দর একটি পরামর্শ দিয়েছেন আপনি। এবং আমি আরিফ ভাইয়ের কাছেও একটুখানি যাব। আরিফুর ভাই যদি কোনো কিছু যুক্ত করতে চান ইয়াং জেনারেশনের জন্য বলার ক্ষেত্রে। আসলে যেটা হয় কি, আমরা ইয়াং জেনারেশন সবচেয়ে বেশি যে জিনিসটা আমরা পছন্দ করি সেটা হচ্ছে ক্যান ডু অ্যাটিটিউড। হ্যাঁ, আমি মনে করি যে ইয়াসিন ভাই আমার সাথে একমত পোষণ করবেন। আমি কতটুকু সাকসেসফুলি তাকে রোল আউট করতে পারলাম সেটা চেয়ে বেশি জরুরি দরকার হচ্ছে কারেজটা, যে আমি পারবো। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা যখন ক্যারিয়ার স্টার্ট করেছি, হ্যাঁ, আমাদের জন্য কিন্তু অনেক চ্যালেঞ্জিং ছিল ক্যারিয়ারটা। হ্যাঁ, আর আমাদেরকে আসলে কাউন্সেলিং করার মতো বা মেন্টরিং করার মতো সেই ধরনের এনভায়রনমেন্টটাও ছিল না। বাট একটা জিনিস আমি চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে, আমি মনে করি যে হচ্ছে ইয়াসিন ভাই একটু আগে যে স্টেটমেন্টটা দিলেন উনিও করেছেন, সেটা হচ্ছে যে চ্যালেঞ্জটাকে সবসময় হচ্ছে মানে নিয়ে নেওয়া। এটা চ্যালেঞ্জ, প্রত্যেকটা চ্যালেঞ্জ কিন্তু একটা অপরচুনিটিস ক্রিয়েট করে। হ্যাঁ, আমরা যখন হচ্ছে কাজ করার চেষ্টা করেছি, আমাদের সিনিয়র আমাদের ভিতরে সেই পটেনশিয়ালিটিকে দেখেছেন বলে আমাদের উপর আস্থা রেখেছেন। হ্যাঁ, আস্থা রেখেছেন বলেই কিন্তু আজকে আমরা স্ব সেক্টরে লিড করতে পারছি। এটা কিন্তু একটা বড় প্রাপ্তি, নিজেকে প্রুফ করা যে হচ্ছে আমি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। তো আমার ইয়াং জেনারেশনের কাছে পরামর্শ থাকবে, রিগার্ডলেস অফ এনিথিং সবসময় হচ্ছে আমার ওই কারেজটা থাকতে হবে যে আই ক্যান ডু সামথিং। এটা যদি থাকে, হ্যাঁ, আমাকে কিন্তু হিউজ একটা মাইলেজ দিবে। সো আমরা কখনোই কোনো চ্যালেঞ্জ দিতে পিছপা হব না। আমি আমার সাধ্য মতো চেষ্টা করব, ইনশাল্লাহ সাকসেস আমাকে ধরা দিবেই। উইথ আ পজিটিভ মাইন্ডসেট। রাইট, আমি চলে যাব কবির ভাইয়ের কাছে। কবির ভাই, কি যুক্ত করতে চান এই তরুণ প্রজন্মের জন্য দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে? অবশ্যই সেটা হচ্ছে গিয়ে আপনার যদি যোগ করতে চাই আমি বলবো যে প্রচন্ড পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে। কারণ আমরা এআই এর যুগে আছি, ঠিক আছে, বাট আমরা কিন্তু এআই এর জায়গায় আছে, আমরা এআইটাকেও আমরা নিব, পাশাপাশি হচ্ছে হার্ডওয়ার্ক করার মানসিকতা থাকতে হবে। ইয়াসিন ভাই কিছুক্ষণ আগে যেটা বললো বা আরিফ ভাই যেটা যুক্ত করলো যে আপনার যে আমি ডেস্ক জবের চাইতে হচ্ছে যেটা বললো যে আমার হচ্ছে গিয়ে ফিল্ড জব বা মানে কাজ করার বা পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। এন্ড এখনকার যে জেনারেশন তারা অনেক বেশি শার্প, আমরা বিশ্বাস করি যে তারা ডেফিনেটলি আগামীতে ভালো করবে। থ্যাংক ইউ সো মাচ কবির ভাই, আরিফুর ভাই এবং ইয়াসিন সোহাগ ভাই ফর ইউর টাইম অ্যান্ড এক্সেলেন্ট ইনসাইটস অন দিস টপিক টুডে। আবারও কথা হবে, এবং আমরা আসলে কথা বলতেই ভালোবাসি। রেডিও স্বাধীন সবসময় চেষ্টা করে, সেটা নারীদের ক্ষেত্রেই হোক, নারীদের ইকুইটি নিশ্চিতকরণের জন্যই হোক, বা তরুণ প্রজন্মের নারী পুরুষ নির্বিশেষে সকলের ভালোর জন্য, সমাজের ভালোর জন্য যা কিছু করা যায় সব কিছুর সঙ্গে থাকতে। আবারও কথা হবে, দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ so much. ডিয়ার লিসেনার্স অ্যান্ড ভিউয়ার্স, চমৎকার একটা প্যানেল ডিসকাশন শেষ হলো, এবং আমরা আজকে জানতে চেষ্টা করছিলাম যে একজন তরুণ, সেটা কর্পোরেট সেক্টর হোক, ডেভেলপমেন্ট সেক্টর হোক, যে কোনো সেক্টরে নিজের
ক্যারিয়ারটা ডেভেলপ করবার ক্ষেত্রে শুরুতেই যে প্রশ্নগুলো তার মনের মধ্যে উকিঝুঁকি দিতে থাকে, প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো সে ফেস করতে থাকে, যে দিক নির্দেশনাগুলো সে খুঁজতে থাকে, সেই বিষয়গুলো তুলে আনবার জন্য, কথা বলবার জন্য। এবং আমার এই চমৎকার তিনজন অতিথি চেষ্টা করেছেন আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলোই দিয়ে দেওয়ার জন্য। আশা করছি সকলেই যারা আসলে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছিলেন আজকে উপকৃত হয়েছেন এবং প্রত্যেকের ক্যারিয়ারটা খুব সুন্দর করে গুছিয়ে যেন শুরু করা যায়। আইআইবি রয়েছে সেক্ষেত্রে দিক নির্দেশক হিসেবে আপনাদের সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও কথা হবে নতুন কোনো একটা দিনে, নতুন কোনো একটা মোটিভেশন খুঁজবার জন্য। খোদা হাফেজ। চিটচ্যাট